আজ কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। একদিকে যেমন আজকে বছরের শুরুর দিন, সেলিব্রেশন মোডে রয়েছেন প্রত্যেকেই, অন্যদিকে কিন্তু এই কল্পতরু উৎসবের জন্য মুখিয়ে থাকেন প্রত্যেকেই, কারণ বছরের প্রথম দিন আজকে মহা সমারোহে পালিত হয় কল্পতরু উৎসব। আমরা সরাসরি চলে যাব দক্ষিণেশ্বরে, যেখানে আমাদের বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ আমাদের সঙ্গে রয়েছেন। রামকৃষ্ণ, প্রথমেই তোমাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, এবং এরই পাশাপাশি বেশ কিছুটা সময় আরও এগিয়ে এসেছে বলা যেতে পারে। এখন কেমন ভিড় দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর, এবং আরও কিছু গল্প শোনার অপেক্ষায় রয়েছে আমরা তোমার কাছ থেকে। পায়েল, সবার আগে জানাই আমাদের এই নতুন বছরের শুভেচ্ছা তোমাকেও এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদেরকে। আমার সঙ্গে সৃজন রয়েছেন। আমরা সকাল থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা বর্ণনার চেষ্টা করছি মাত্র, এবং সেখানে আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ঠাকুরের এই পূর্ণ ভূমি, পূর্ণ স্থান, ঠাকুরের ঘর, তার ঠিক সামনেটার এই তার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, এবং সেখান থেকে বর্ণনা করবার চেষ্টা করছি ঠিক এখানকার ঐতিহাসিক মাহাত্ম্যটা। এই সিঁড়ি দিয়ে ঠাকুর, এই যে সামনের বারান্দা, এই সামনের বারান্দাতে এখানে ঠাকুর দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতেন। তার কারণ একটাই যে মাকে দর্শন করার পাশাপাশি গঙ্গা দর্শন তাকে আরও একবার করে বোধহয় ঈশ্বর সাধনার যে পথ, সেই পথে আরও একবার করে চালিত করতেন। আর তার ঠিক উল্টো দিকে নহবত, সেই নহবতের একটি ঘরেই থাকতেন, ছোট একটি ঘরে থাকতেন মা শারদা। তিনি ঠাকুরের সেবা কাজে এসছেন, এবং বারবার ধরেই এই নহবত থেকে খেয়াল রাখতেন ঠাকুরের কখন কি প্রয়োজন হয়, সেই কাজটি তিনি করতেন মা শারদা, যিনি আমাদের সাক্ষাৎ জগজ্জননী। তিনি, তাকে নিয়ে অনেক গল্প আছে, কিন্তু আমার সঙ্গে সৃজন রয়েছেন। সৃজন, আমরা কথা বলছিলাম, গল্প করছিলাম যে এই যে চেতনায় চৈতন্যময়ী, এই যে প্রত্যেক মুহূর্তে ঠাকুর ভাবছেন মাকে যেভাবে, তাতে বলছেন যে নরেন মা মেনেছে, এই যে নরেন মা মেনেছে, মানা ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তি যে একদম, এবং এই যে তন্ত্রের সিদ্ধান্ত চৈতন্য রূপিণী চিতি শক্তি, ব্রহ্মের চিতি শক্তি ভগবতী, সেই ভগবতীকে মানা। সেক্ষেত্রে ঠাকুরের ইষ্টদেবী দক্ষিণাকালিকা, তাকে যখন তার শিষ্য, যে বলা যেতে পারে তার মধ্যে তিনি যখন তাকে মান্যতা দিচ্ছেন যে হ্যাঁ কালী মানছে, তো সেটা ঠাকুরের একটা অন্যরকম আনন্দের বিষয় যে নরেন কালী মেনেছে। এবং সেটাতে এবং তিনি এতটাই খুশি হয়ে বলতে শুরু করলেন লরেন কালী মেনেছে, এবং আদরের লরেন যে এতটা যুক্তিতক্কের ধার ধরে, মানে যিনি এতটা যুক্তিতক্ক মেনে চলতেন, সেই যুক্তিতক্কের ধারে কাটতে না পেরে শেষমেশ ব্রহ্মজ্ঞান। এবং সেই সময় ব্রাহ্ম ধর্মের প্রভাবিত একটা বাতাবরণ ছিল, যেখানে একেশ্বরবাদ বা নিরাকার ব্রহ্মের বা নিরাকার ঈশ্বর নিরাকার, এই ভাবটা এতটাই তখন প্রতিষ্ঠিত ছিল। সেইখানে দাঁড়িয়ে ওইখানে সেই পৌত্তলিকতার মধ্যে এসে আবার সে তার সগুণ ব্রহ্মের সগুণ সাকার বিগ্রহকে মেনে নেওয়া, তাও আবার নারী মূর্তির মধ্যে দিয়ে, যে কালী মূর্তির মধ্যে দিয়ে কালী মূর্তিকে সেই ব্রহ্মের সগুণ সাকার প্রকাশ মানা, এটা একটা ঐতিহাসিক, আমি বলতে তুমি আরো ভালো বলতে পারবে যে ওই সময় ওই পরিমণ্ডলে সেটা একটা সত্যি একটা অন্য, তার একটা ঐতিহাসিক একটা আলাদা দিক রয়েছে বলে আমার মনে হয়। ঠিক, এবং এইখানে ঠাকুরের কাছে একের পর এক তরুণ প্রজন্ম আসছে। স্বামীজি সেই সময় শুধুমাত্র নরেন নয়, এখানে মূর্তিগুলি রয়েছে, এই মূর্তিগুলিকে দেখতে পারবো যে একের পর এক শারদানন্দ থেকে শুরু করে যারা পরবর্তীকালে প্রেমানন্দ, স্বামী শিবানন্দ, কারা এসছেন, লাট্টু মহারাজ, মানে একের পর এক মানুষ, একের পর এক
তরুণ প্রজন্ম তারা ঠাকুরের কাছে আসছেন এবং ঠাকুরকে যেন অন্যভাবে অবতার ও বরিষ্ঠায় হিসাবে ঠাকুরকে তারা ভাবছেন, মানছেন। যেখানে আজকের এই দিনে গিরিশ ঘোষ বললেন যে যে ব্যাস বাল্মীকি যার তল পায় না, আমি গিরিশ ঘোষ তাকে বর্ণন করব, এ ধৃষ্টতা কি করে হয়। এবং ঠাকুরকে অবতার ও বরিষ্ঠায় বললেন তিনি, যে তিনি অবতার বরিষ্ঠায়। আবার একটা খুব সুন্দর গল্প আছে, দক্ষিণেশ্বর মন্দিরে একবার গিরিশ ঘোষ অনেক রাতে এসেছেন এবং সেটা ঠাকুর বলছেন, ঠাকুরের কাছে পরবর্তীকালে জানা যাচ্ছে, লেখা পাচ্ছি আমরা, কিছু উদাহরণ পাচ্ছি যেখানে গিরিশ ঘোষ এসছেন, মেন ফটক মন্দিরের যে সিংহ দুয়ার সেটি বন্ধ আছে, কিন্তু গিরিশ ঘোষ অত রাতে এসছেন, দরজা খোলা নিয়ে ঠাকুরের কাছে যাবেন জেদ, কিন্তু তিনি তখন প্রকৃতিস্থ নন, কিন্তু দেখলেন দরজা খুলে গেল, ঠাকুরের কাছে তিনি পৌঁছলেন এবং ঠাকুর যেন কোথায় অপেক্ষা করছেন তার গিরিশের জন্য। গিরিশ ঘোষকে ঠাকুর বলতেন ও সাক্ষাৎ ভোলেনাথ এবং তাকে সাক্ষাৎ শ্রী ভৈরবের কথা বলতেন। তো এই যে জায়গাটা একটা, এর সঙ্গে সঙ্গে আমি জানি যে এই রকম গল্প, এরকম কথার সঙ্গে গানটা তুমি যে ধরনের গান গাও সেটা খুব গভীর নিগূঢ় তত্ত্ব নিয়ে সে গান। তবু আরও একবার বলবো যে এই পরিপ্রেক্ষিতে এই পিক্টোরিয়াল যে কনসেপ্ট, সেই পিক্টোরিয়াল কনসেপ্টে এই গান একবার শুনবো। শিবেরই কথা মনে আসছে, শিবেরই গান মনে আসছে। জয় শঙ্করা গঙ্গাধরা, জয় শঙ্করা গঙ্গাধরা, জয় শঙ্করা গঙ্গাধরা, গৌরীবরা গিরিজাবরা, শশি শেখরা, জয় শঙ্করা গঙ্গাধরা, জয় শঙ্করা। যখন এই শিব স্তুতি শুনছি যেটা সৃজন গাইলেন, এরপরে আরও আমরা নিশ্চয়ই স্টুডিওতে ফিরিয়ে দেব, দেখব যে এরপরে কামারপুকুর থেকে কি ছবি দেখতে পাই এবং কাশীপুর উদ্যানবাটি থেকে আরেকবার দেখব কি ছবি। ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে। একদমই রামকৃষ্ণ, আরও গান, গল্প, ছবি অবশ্যই দেখব। তবে এই মুহূর্তে তুমি যেমনটা বললে কাশীপুর উদ্যানবাটির দিকেও আমাদের নজর রাখতে হবে। কিন্তু এই যে দক্ষিণেশ্বরের ছবি আমরা দেখাচ্ছি, সকাল থেকে সেখানে ভক্তের ঢল নেমেছে বলা যেতে পারে, কারণ আজকের দিনে মা ভবতারিণীকে পুজো দিয়েই বছরের প্রথম দিনটা শুরু করতে চাইছেন অনেকেই, আর সেই কারণে মার একটিবার দর্শন পাওয়ার জন্য ভিড় জমিয়েছেন ভক্তরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।